পদত্যাগের আলোচনার মধ্যে আজ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার। মেয়াদ শেষের আগে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারে আউয়াল কমিশন। ছাত্র গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি আজ হতাহতদের স্মরণে শহীদী মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। বিক্ষোভের মুখে ছুটির পর আজ খুলছে পোশাক কারখানা, যোগ দিয়েছেন শ্রমিকরা। নিরাপত্তা জোরদার, প্রভাব পড়বে না বেতন পরিশোধে, জানিয়েছে বিজিএমইএ। এবং পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে ফুলের সংবর্ধনায় সিক্ত শান্তরা, আসেননি সাকিব আল হাসান। দেখছিলেন শিরোনাম, সময় সংবাদের সঙ্গে আছে এরিন আয়াত। পদত্যাগের আলোচনার মধ্যেই আজ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইসির একাধিক সূত্র জানিয়েছে সংবাদ সম্মেলন থেকেই আসতে পারে আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা। 5 আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পতনের পর একে একে পদত্যাগ করা শুরু করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিবর্গ। সে সময় দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনেরও পদত্যাগের দাবি ওঠে। এমন দাবির মধ্যেও অনিয়মিত অফিস করেন নির্বাচন কমিশনাররা। পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে কমিশনাররা বিক্ষিপ্ত জবাব দেন। অবশেষে নির্বাচন কমিশন পদত্যাগ করতে যাচ্ছে বলে জানিয়েছে ইসির একাধিক সূত্র। বুধবার জানা যায় কমিশনাররা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার যে সংবাদ সম্মেলন ডেকেছেন, ইসি সূত্র বলছে সেখান থেকেই আসতে পারে আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা। শুরু থেকেই আউয়াল কমিশন ঘিরে ছিল নানা বিতর্ক। সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া হলেও কমিশনাররা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন ব্যক্তি বলে গুঞ্জন ওঠে নানা সময়ে। কমিশনাররা নানা সময়ে বেফাঁস মন্তব্য করে হয়েছেন বিতর্কিত। সবশেষ 2024-এর ডামি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমানকে দায়ী মনে করেন পর্যবেক্ষকরা। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে ভোটের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি করায় আস্থা হারায় এই কমিশন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে গেছে আউয়াল কমিশন। বৃহস্পতিবার পদত্যাগ করলে নতুন রেকর্ড তৈরি করবে আউয়াল কমিশন। এর আগে দায়িত্বকাল শেষ না হতে এভাবে পদত্যাগ করতে দেখা যায়নি কোনো কমিশনকে। 2022 সালের 26 ফেব্রুয়ারি 5 বছরের জন্য নিয়োগ পেয়েছিল কাজী হাবিবুল আউয়াল কমিশন। ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন আতিকুর রহমান তমাল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তমাল, এটি কিন্তু বেলা 12টায় শুরু হওয়ার কথা। একটি বিষয় উল্লেখ করা জরুরি যে নির্বাচন কমিশন কিন্তু এটিকে সংবাদ সম্মেলন বলছেন না, তারা বলছেন যে সৌজন্য বিনিময়, সাংবাদিকদের সঙ্গে সৌজন্য যে বিনিময়, সেটি কিন্তু বেলা 12টায় শুরু হওয়ার কথা রয়েছে। আমরা যদ্দূর দেখেছি যে ইতিমধ্যে কিন্তু একজন কমিশনার ছাড়া বাকি 4 জন প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কিন্তু 4 জন আসলে ইতিমধ্যেই এই নির্বাচন কমিশন ভবনে কিন্তু এসেছেন এবং বেলা 12টায় এটি শুরু হওয়ার কথা রয়েছে। জানিয়ে রাখা ভালো যে 2022 সালের ফেব্রুয়ারির শেষ দিকে এই কমিশন কিন্তু দায়িত্ব গ্রহণ করে এবং বাংলাদেশের ইতিহাসে যদি আজকে বেলা 12টায় তারা আসলে পদত্যাগ করেন, যে গুঞ্জনটি রয়েছে যে তারা সরকারের যে পতন, সেই পতনের পরে 1 মাস পরে তারা আসলে পদত্যাগ করছেন, তাহলে বাংলাদেশের ইতিহাসে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে নির্বাচন কমিশনার রয়েছেন তারা সকলে মিলে একসঙ্গে যে পদত্যাগের ঘটনা, সেটা কিন্তু আসলে নজিরবিহীন। এবং জানিয়ে রাখা ভালো যে এই কমিশন কিন্তু যখন দায়িত্ব নেন তারা মূলত আসলে আইন পরিবর্তন, আইন এটি করা হয়, অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন, সেইটি আইন করার পরে আসলে এই কমিশনার নিয়োগপ্রাপ্ত হন এবং এর আগে সার্চ কমিটি করা হয়। এবং আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের যে নির্বাচনগুলো হয়েছে শাসনামলে, সেই গেল 2 বছরের যে নির্বাচনগুলো হয়েছে সেটি তো বটেই, এর আগে নির্বাচনগুলো নিয়ে যেমন বিতর্ক ছিল, তেমনি কিন্তু এই কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে 7 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন নিয়েও কিন্তু আসলে তুমুল বিতর্ক ছিল। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে 5 আগস্ট যে সরকারের পতন, হাসিনা সরকারের পতন, সেই পতনের পরেও কিন্তু আসলে কমিশনের সামনে বিক্ষোভ হয়েছে এবং সে শুধুমাত্র তাই নয়, গেল মূলত বুধবার অর্থাৎ গতকালকে সকালেও কিন্তু আসলে
কমিশনের সামনে এই 5 জনের পদত্যাগের দাবিতে কিন্তু বিক্ষোভ করে ভোটাধিকার বঞ্চিত অনেকেই। এবং আমরা দেখছি যে কমিশনের সামনে কিন্তু আসলে অন্যান্য দিনের তুলনায় যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু বাড়ানো হয়েছে এবং সেই জায়গা থেকে এখন 10টার মতো বাজে, আর কিছু পরে হয়তো এটি অনুষ্ঠিত হবে মতবিনিময় সভাটি বা সৌজন্য সাক্ষাৎটি। তো সব কিছু মিলে বলা চলে যে আসলে বাংলাদেশের ইতিহাসে তারা যদি পদত্যাগ করেন তেমনটি গুঞ্জন রয়েছে, তাহলে কিন্তু সেটি আসলে বলা চলে যে নজিরবিহীন হবে। তো এই ছিল আমাদের এখান থেকে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও থেকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি আজ। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে এক দফা দাবির চূড়ান্ত বিজয় অর্জন করে ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই দেখিয়েছে মুক্তির পথ। এখন চ্যালেঞ্জ বৈষম্যহীন সমাজ গঠনের। জুলাই বিপ্লবের সেই দিনগুলোর কথা জানাচ্ছেন আলতাফ হোসাইন। 5 আগস্টের দুপুর ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবরে রাজপথে হাজারো মানুষের ঢল। ঢাকার অলিগলি থেকে নানা বয়সী আর শ্রেণী পেশার মানুষের মিছিলের গন্তব্যস্থল হয়ে ওঠে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রস্থল গণভবন। এর পরের দৃশ্য এখনও তাজা কোটি বাঙালির স্মৃতিতে। হাতে লাল সবুজের পতাকা উড়িয়ে সেদিন মানুষের ঢলে ছিল নতুন সব স্লোগান। ছিল দ্বিতীয় স্বাধীনতা লাভের কথা, যে স্বাধীনতা পেতে রাজপথে ঝরে হাজারো ছাত্র জনতার তাজা প্রাণ। নতুন বাংলাদেশের ইতিহাসে যা ঠাঁই পেয়েছে জুলাই বিপ্লব নামে। ঘটনার শুরু জুলাইয়ের প্রথম সপ্তাহে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শান্তিপূর্ণ সে আন্দোলন গতি পায় তৎকালীন সরকার প্রধানের করা রাজাকার মন্তব্য ঘিরে। মুক্তিযুদ্ধের পর আর কোনো আন্দোলনে এত প্রাণহানি দেখেনি বাংলাদেশ। জুলাই গণহত্যার সে দিনগুলোর কথাই মনে করে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। একটা যুদ্ধের মতো, তো আমরা ওই সময়টাতে একদম নিরলসভাবে দিন রাত আমরা নাওয়া খাওয়া ভুলে গিয়ে আমরা আমাদের রাজপথে আমরা থেকেছি। 15 বছরের যে ফ্যাসিজম যেটা ছিল সেটাকে হটানো কিন্তু আসলে কোনো সহজ কাজ না, যেটা আমরা করতে পেরেছি। এত প্রাণের বিনিময়ে পাওয়া স্বৈরাচার মুক্ত বাংলাদেশ নিয়ে এখন গণমানুষের প্রত্যাশারও যেন শেষ নেই। সে কাতারে আছেন আন্দোলনের সমন্বয়করাও। বাড়তি মনোযোগ দিলেন রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে। দাবি জানালেন জুলাই গণহত্যার যথাযথ বিচারের। আমরা শুধুমাত্র মানুষের পরিবর্তন চাই না, আমরা সিস্টেমের পরিবর্তন চাই এবং এই সিস্টেমটা পরিবর্তন করার মাধ্যমেই আমরা চাই যে বাংলাদেশের মানুষের যে অধিকার, মানুষের যে চাওয়া পাওয়া, সেই জিনিসগুলো পূর্ণ হোক। রেজিম যে সৃষ্টি করেছিল, যে সংস্কৃতি তৈরি করেছিলাম, আমরা সেটার মূলে কুঠারাঘাত হানতে চাই। আইনের শাসন নিশ্চিত করা, তো সেই জায়গা থেকে আমাদের ল অ্যান্ড অর্ডার বাস্তবায়ন করা। কিন্তু বিভিন্ন আমি বলেছি, দেখেন, আমি শুধুমাত্র ব্যক্তি হাসিনা চলে গেছে, কিন্তু তার যে গড়ে তোলার যে রেজিমটা, যে সিস্টেমটা, সেটা এখনো রয়ে গেছে। বৈষম্যহীন যে সমাজ ব্যবস্থার চেতনায় জুলাই বিপ্লব, তা পূর্ণতা পাক আইনের শাসন, মানবাধিকার আর ন্যায় বিচার প্রতিষ্ঠার এক নতুন বাংলাদেশে। এমনটাই প্রত্যাশা স্বজন সহযোদ্ধা হারানো মানুষদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শহীদী মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম শহীদী মার্চ কর্মসূচি ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বেলা 3টায় শুরু হবে শহীদী মার্চ। নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে। কড়া নিরাপত্তায় খুলেছে সাভার, আশুলিয়া ও গাজীপুরে তৈরি পোশাক কারখানা। সকাল থেকে শিল্পনগরী গাজীপুরে দলে দলে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এর আগে কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন বেশ কয়েকটি কারখানার শ্রমিক কর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল গাজীপুরে অর্ধশত কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সময় সংবাদে আরো থাকছে, সরকার পতনের পর বরিশালের আদালতে দেখা নেই আওয়ামীপন্থী সরকারের কৌঁসুলিদের। অনুপস্থিতিদের আটকে আছে মামলা। সৎ ও মেধাবীদের পিপি হিসেবে নিয়োগের দাবি আইনজীবীদের।
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী। পানি নেমে যাওয়ার সঙ্গে স্পষ্ট হয়েছে ক্ষতচিহ্ন। বানের পানিতে মারা গেছে প্রায় ২,০০০ খামারের ৫৪,০০০-এর বেশি গবাদি পশু। আর মৎস্য খাতে এখন পর্যন্ত ২৮,৯,০০,০০০ টাকার বেশি ক্ষতি নিরূপণ করা হয়েছে। সব হারিয়ে দিশেহারা খামারিরা। জুলহাস তালুকদারের ছবিতে আতিয়া সজলের রিপোর্ট। বানের পানিতে ভাসছে হাজারো মৃত মুরগি। বেঁচে নেই বন্যায় আটকে যাওয়ায় খামারের ভেতরের পশু পাখিগুলো। বন্যার পানি নামছে ফেনীতে, সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে নেমেছে বিপর্যয়। সব হারিয়ে দিশেহারা খামারিরা। মৎস্য বিভাগের তথ্য মতে বন্যায় জেলায় মাছ চাষিদের ২৮,৯,২০,০০০ টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন এখাতে অন্তত ২০,০০০ মানুষ। প্রাণী সম্পদ বিভাগের হিসাব বলছে বন্যায় এখাতে এখন পর্যন্ত প্রায় ৩৯৬,১০,০০,০০০ টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। পানিতে ডুবে জেলায় ৩৮,৭৩১টি গরু ও ২১,৬৭,০০০-এর বেশি মুরগি মারা গেছে। অনেক খামারের ব্যাংক ঋণ থাকায় হতাশার মধ্যে আছেন। এ অবস্থায় সরকারি সহযোগিতার দাবি খামারিদের। না খাইছিলাম মুরগি বাঁচাবো কেমন করে আমি নিজেই বাঁচতে পারিনি। আমি এই খাঁচার উপর বই রয়েছিলাম। পোস্কা পড়ে গেছে, ওলান ফসি গেছে, চামড়া ফসি গেছে, জিলবের ভিতর ফসি গেছে, যেগুলো পানি গেছে। খামারিয়ার ধ্বংস হয়ে গেছে, মাছ গেছে। প্রান্তিক খামারিদেরকে একটু সহযোগিতা করে তাহলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। অবশিষ্ট গরুগুলো আছে, যে খাদ্যগুলো যদি কিছু সহযোগিতা করা হয় তাহলে মোটামুটি অনেক ঘুরে দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে। আর ক্ষতিগ্রস্তদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনা প্রদানের আশ্বাস জেলা প্রশাসকের। শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রণালয় থেকে তাদের প্রণোদনা বা তাদেরকে সহায়তা করার জন্য একটা নির্দেশনা আসবে। সেই অনুযায়ী আমরা অতি দ্রুত তাদেরকে আমরা সহায়তা করতে পারবো। জেলা প্রশাসনের তথ্য মতে পানি নেমে যাওয়ার পর এখন চলছে সব বিভাগের ক্ষতি নিরূপণের কাজ। বন্যার আগে এই খামারটিতে গরুতে ছিল পরিপূর্ণ, কিন্তু বন্যার পানিতে ডুবে কমপক্ষে ৪২টি গরু মারা গিয়ে এই খামারটিতে অনেকটা শূন্যতা বিরাজ করছে। শুধু এই খামারটিই নয়, জেলার এমন শত শত খামারিরা তাদের পশু পাখি হারিয়ে, পুঁজি হারিয়ে এখন অনেকটা বিপাকে। তাদের দাবি দেশি বিদেশি সহায়তায় তাদের এই শূন্যতা পূর্ণতা পাবে। সেই উদ্যোগে কাজ করবেন সংশ্লিষ্টরা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। উন্নয়ন কাজের অংশ হিসেবে খুলনায় চলছে বিভিন্ন দফতরের একাধিক প্রকল্পের কাজ। সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক বিভাগ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের একাধিক উন্নয়ন কাজ একই ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের কবজায়। একসঙ্গে অনেক কাজ আটকে রাখায় কোনো কাজই ঠিকভাবে শেষ করতে পারছে না প্রতিষ্ঠানটি। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। খুলনায় বিভিন্ন দফতরের চলমান উন্নয়ন প্রকল্পের ৬টি কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স, যার সবগুলোতেই ধীর গতি। খুলনা সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের এসব কাজের টাকার অঙ্কে মূল্য ৫৫৯,৯,০০,০০০ টাকা। খুলনা সিটি কর্পোরেশনের আধুনিক বর্জ্য পরিশোধন কেন্দ্র এবং কুয়েট অ্যাপ্রোচ রোডের মেয়াদ শেষ হয়েছে গত জানুয়ারিতে, যেখানে পরিশোধন কেন্দ্রের কাজ হয়েছে মাত্র ৩৫%। আর অ্যাপ্রোচ রোডের সড়ক সংস্কার শুরুই হয়নি, চলছে ড্রেন নির্মাণ। প্রতিষ্ঠানটি নগরীর কেডিএ বিপণী বিতান নির্মাণ কাজ শুরু করে গত বছর, যা চলতি বছর শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র ৩০%। অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের টেসি ভবন নির্মাণ কাজও শেষ হওয়ার কথা ছিল গত এপ্রিলে। ৪তলা ভবনের নিচতলার কাজই শেষ হয়নি এখনও। কয়েক দফায় সময় বাড়িয়ে সড়ক বিভাগের একটি কাজ সম্প্রতি শেষ হয়েছে, অপরটি চলমান। সব মিলিয়ে ভোগান্তির চরমে নগরবাসীর। রডগুলা রয়েছে, যদি একটা কোনো সমস্যা হয় এখানে কাস্টমার আসে আর কে যাতে ঘুরে চলে যায়। চলাচলতে খুব অসুবিধে, এর জন্য আমরা চলতে পারি না। অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঘন যানবাহন যখন যায় এখান দিয়ে, তখন এখান থেকে অনেক ধুলোবালি সৃষ্টি হয়। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সমাজের জন্য অনেক ক্ষতিকর। অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের দুর্ভোগ অনেকটা বেশি হইতেছে। প্রতিষ্ঠানটির একসঙ্গে এত কাজ করার সক্ষমতা আছে কিনা যাচাই করে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ অর্থনীতিবিদদের। সরকারি কর্তৃপক্ষের দিক থেকে কোনো অবহেলা আছে কিনা, তাহলে সেখানে দায়ী একইভাবে দুই পক্ষও হতে পারে। ঠিকাদারি প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক অক্ষমতা, জনবল, মেশিনারিজ, অর্থ, এইগুলার ক্ষেত্রে তার দুর্বলতা আছে কিনা। কাজের এমন ধীরগতিতে অসন্তোষ দফতরগুলোরও। বারবার তাদেরকে তাগিদ দেওয়া হয়েছে এবং চিঠি দিয়ে তাদেরকে অবগত করা হয়েছে যে তোমাদের কাজের প্রতি আমরা সন্তুষ্ট না, তোমাদের কাজকে বেগবান করো, তাহা নাহলে তোমাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আশা করতেছি এই টাইমের মধ্যে কাজটা শেষ করতে পারবো এবং আমরা আশা করব ঠিকাদারের আরও অ্যাক্টিভ হওয়ার জন্য, যাতে সে দ্রুত কাজটা শেষ করতে পারে।
এ নিয়ে প্রশ্ন করা হলে নানা অজুহাত দেখিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের। ওয়াসার ইয়েটা শেষ হলে তারপরে আমরা কাজ শুরু করলে সময় শেষ হবে। আর সিটি কর্পোরেশনের কাজটাও আপনার বর্জ্য ব্যবস্থাপনা ওটার কাজও চলমান আছে। গত 30 জুনের মধ্যে কেসিসির বর্জ্য শোধনাগার কাজ শেষ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির নির্দেশ দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে সেই সময় কিছুটা বৃদ্ধি করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। সরকার পতনের পর বরিশালের আদালতে দেখা মিলছে না আওয়ামীপন্থী জ্যেষ্ঠ আইনজীবী ও সরকারি কৌঁসুলিদের। এতে অনেক মামলা আটকে আছে তাদের অনুপস্থিতির কারণে। শত মেধাবীদের পিপি হিসেবে নিয়োগের দাবি আইনজীবীদের। সুমন হাসানের ছবিতে অপূর্ব রিপোর্ট। AKM জাহাঙ্গীর অ্যান্ড অ্যাসোসিয়েটস বরিশাল জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলার এক কক্ষে নিয়মিত আইনি সেবা দিতেন জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট AKM জাহাঙ্গীর। একই সঙ্গে তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি চেম্বারে অনুপস্থিত। এরই মধ্যে একটি মামলার আসামিও হয়েছেন তিনি। আদালতে অনুপস্থিত বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস সহ অর্ধশত আওয়ামী লীগের প্রভাবশালী আইনজীবী ও সরকারি অনেক কৌশলী। তবে তাদের চেম্বারের জুনিয়র আইনজীবীরা বলছেন সিনিয়র আইনজীবীদের মামলাগুলো চালাচ্ছেন তারা। জুনিয়র আছি বা অন্যান্য আইনজীবী যারা আছি তারা সকলে পরিচালনা করি। আইন পেশায় কোনো সমস্যা হচ্ছে না, সঠিকভাবে পরিচালনা হচ্ছে কোর্ট। আইনজীবীরা বলছেন লবিং এর মাধ্যমে সরকারের আজ্ঞাবহরাই পিপি, জিপি ও এপিপি নিয়োগ পেতেন। ছিল না মেধার মূল্যায়ন। তবে 5 আগস্টের পর তাদের বেশিরভাগই দেখা নেই এখন। এ কারণে বিচার ব্যবস্থায় ধীরগতির পাশাপাশি সৃষ্টি হচ্ছে মামলার জট। মামলাগুলো আমরা সঠিকভাবে পরিচালনা করতেছি এবং বরিশাল জেলা আইনজীবী সমিতি এটা একটা নির্ঝঞ্ঝাট একটা আইনজীবী সমিতি। এখানে কারো প্রতি কারো কোনো ক্ষোভ বা আক্ষেপ নাই, কারো প্রতি কারো অভিযোগ নাই। তদবিরে নয় মেধার ভিত্তিতে সরকারি কৌশলী নিয়োগের দাবি আইনজীবীদের। মেধাবী লোকরা আসলে তাহলে প্রকৃত অপরাধী বিচারের সাজা পাবে আর নির্দোষ লোকরা মুক্তি পাবে। আর মেধাহীন লোকরা আসলে তাহলে ওইটা প্রকৃত অপরাধীও আইনের ফাঁক করে খালাস পেয়ে যায়। বরিশাল আদালতে বর্তমানে 129 জন সরকারি কৌঁসুলী রয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চুয়াডাঙ্গার প্রধান ডাকঘরে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম। অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘদিনেও শেষ হয়নি নতুন ভবন নির্মাণ। ডাকঘরে থাকা গুরুত্বপূর্ণ নথিগুলো ছড়িয়ে আছে যত্রতত্র। ঠিকাদারদেরকে দ্রুত কাজ শেষে তাগিদ দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাহফুজ মামুনের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। ছাদ ও দেয়ালে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। 164 বছর আগে 1864 সালে চুয়াডাঙ্গা শহরে নির্মাণ করা হয় জেলার প্রধান ডাকঘর। সবশেষ 1970 সালে নতুন করে নির্মাণ করা হয় বর্তমান ভবনটি। বর্তমানে জরাজীর্ণ ভবনে চলছে ডাকঘরের সব কার্যক্রম। ডাকঘরটি আধুনিকায়নের লক্ষ্যে 2020 সালের জুলাইয়ে শুরু হয় নতুন ভবনের নির্মাণ কাজ। তবে 2021 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হয় দফায় দফায়। সবশেষ চলতি বছরের জুনে শেষ করার কথা থাকলেও এখনও তা হয়নি। পুরাতন ভবনে স্থান সংকুলান না হওয়ায় ডাকঘরে থাকা গুরুত্বপূর্ণ নথিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যত্রতত্র। কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি ভোগান্তিতে সেবা প্রত্যাশীরাও। ছাদ ভেঙে পড়ছে, প্লাস্টার চটে পড়ছে, এখানে কোনো বাথরুম নেই, পানির লাইন নেই। দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান আপনার কাজ বন্ধ রেখেছে। অনেক মানুষ এখানে সেবা নিতে আসে, তারা দুর্ভোগে ভুগছে, এটা যেন না হয়। নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, ওখানে কাজটা যদি খুব তাড়াতাড়ি সম্ভব হয়, ওখানে আমরা এখান থেকে শিফট হলে অনেক ভালো হতো। অন্যান্য জেলাতে নির্মাণ কাজ আমাদের পরে শুরু হয়ে তারা কাজ কমপ্লিট করছে। আমাদের কাজ যদিও আগে শুরু হয়েছে, কিন্তু আমরা এখনো সেই কাজের সুফল পাচ্ছে না। এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি ঠিকাদারের সঙ্গে। তবে দ্রুত শেষ করতে বারবার কর্তৃপক্ষকে জানানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। নথিপত্র রয়েছে, এগুলো যদি কোনো রকম তছরূপ হয় বা প্রাকৃতিক দুর্যোগে যদি এগুলো নষ্ট হয়ে যায়, ভিজে যায়, তাহলে এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে বা একটা রাষ্ট্রীয় ক্ষতির সম্ভাবনা এড়িয়ে যাওয়া যায় না। চুয়াডাঙ্গা প্রধান ডাকঘরের 2 তলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 8 কোটি 74 লাখ টাকা।
সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা বাগেরহাট বাস টার্মিনালের। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, এতে ভোগান্তিতে পড়েন যাত্রী পরিবহন শ্রমিকরা। এছাড়া টার্মিনাল ভবনেও মিলছে না ন্যূনতম যাত্রী সেবা। তবে শিগগিরই সম্প্রসারণ ও আধুনিকায়নের আশ্বাস সংশ্লিষ্টদের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য এবং আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে খানাখন্দ আর কাদা, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 3 একর জমির ওপর 2004 সালে নির্মাণ করা হয় বাগেরহাট বাস টার্মিনাল। দীর্ঘদিন সংস্কার না করায় সড়ক ও পার্কিং এলাকায় তৈরি হয়েছে ছোট বড় গর্ত। সামান্য বৃষ্টিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এই অবস্থায় টার্মিনালে আসা যাত্রীরা পড়েন ভোগান্তিতে। এমনকি ভবনেও মিলছে না ন্যূনতম যাত্রী সেবা। জনদুর্ভোগ, রোড অপরিচ্ছন্ন, ভাঙা চোরা, নালা খাল মতো হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন, মানুষ হাঁটতে পারতেছে না, গাড়িতে উঠতে পারতেছে না। এই বর্ষার সিজনে হাঁটু সমানও পানি হয়, যার কারণে আমাদের খুব সমস্যা হয় চলাফেরায়। যাত্রী বেড়েছে, সেই হিসেবে আমাদের এখানে কোনো উন্নতি নাই। আমরা চাই এখানে আরও উন্নতি হোক, যাত্রীদের সুবিধা হোক। যাত্রীদের সঙ্গে ভোগান্তিতে আছেন পরিবহন শ্রমিকরাও। স্থান সংকুলন না হয় অনেক বাস পার্কিং করা হয় প্রধান সড়কে। এমনকি অনেক কাউন্টারও নির্মাণ করা হয়েছে টার্মিনালের বাইরেও। দ্রুত সংস্কারের দাবি তাদের। ভিতরের তো অনেক বেহাল দশা, আমাদের সেবা দিতে অনেক অসুবিধা হয় যাত্রীদের। বাসটা নিয়ে যখন টার্মিনালের ভিতরে ঢুকি, দেখেন আমরা উল্টি পাল্টি গর্তের ভিতর চাকা ডেবে যায়, যাত্রী নামাতে পারি না, খুব রকমের পানি ভরা, বৃষ্টি যে হয় পানি ভরে যায়। শীঘ্রই টার্মিনালটির সম্প্রসারণ ও আধুনিকায়নের আশ্বাস সংশ্লিষ্টদের। ডিজাইনের কাজও চলতেছে, চলমান অবস্থা আছে এবং ডিজাইনটা আসলে টোটালি আমরা এটাকে আধুনিকায়ন করার জন্য চেষ্টা চলতেছে সিটিএবি প্রজেক্টের মাধ্যমে। সামনে আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলে এই টার্মিনালটি কিভাবে ভালো করা যায় বা যে সমস্যাগুলো আছে সেগুলি কিভাবে সমাধান করা যায় সেই উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। বাগেরহাট বাস টার্মিনাল থেকে প্রতিদিন 8টি রুটে 3 শতাধিক বাস ও মিনি বাস চলাচল করে। সময় সংবাদ, বাগেরহাট। এবার দেশের বাইরের খবর। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নাগরিক আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। গতকাল রাতে রাজ্য জুড়ে রাত দখল শিরোনামের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন নানা বয়সী মানুষ। প্রদীপ জ্বালিয়ে গানে গানে জানান বিচারের দাবি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ২৬ দিন পরও উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। বুধবার স্থানীয় সময় রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত রাত দখল কর্মসূচিতে বন্ধ রাখা হয় বসতবাড়ির বাতি। বিপরীতে পথে প্রতিবাদকারীদের হাতে জ্বলে ওঠে মোম, প্রদীপ কিংবা টর্চের আলো। হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে নেচে গিয়ে প্রতিবাদে বার্তা দেন বিক্ষোভকারীরা। দোষীরা শাস্তি পাক, এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই। আমাদের নিজেদের কোনো সেফটি নেই, এইটা দেখে এই উদাহরণটা তো পেয়ে গেলাম। আর যত দেরি হবে বিচারে তত মানুষের প্রতিবাদ বাড়বে, এটাই সত্যি। শাসক দল বা যেই হোক না কেন, তারা যদি ভাবে যে পুজো আসছে বলে এটা স্থিমিত হয়ে যাবে, না, এর ক্ষেত্রে আরো 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 বৃহত্তর রূপ নেবে। এখন এই অবস্থায় দাঁড়িয়েছে যে হচ্ছে কোর্টের হিয়ারিং, সুপ্রিম কোর্টের হিয়ারিং পিছিয়ে দিতে হচ্ছে, তাই তো? এর থেকে নির্লজ্জতা আর কিছু হতে পারে না। যেভাবে ঘটনাটা মোড় নিচ্ছে এবং আজকেও যে আদালত আবার পিছিয়ে দিল, তাতে আমাদের যে আন্দোলনটা ভয় পেয়ে গেছে রাষ্ট্র। বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার সাধারণ অভিভাবকরাও পথে নেমে প্রতিবাদে সামিল হন। তাদের হাতে ছিল নানা স্লোগানের পোস্টার, ব্যানার। বিচার নিশ্চিত না করতে পারলে দায়িত্বশীলদের পদত্যাগের দাবি জানান তারা। কোনো রাজনীতিকে আমরা জড়াতে চাই না, শুধুমাত্র একটা বিচারের জন্য নেমেছি। আমরা চাই আগামী প্রজন্মের কাছে যেন এই পৃথিবীটা যেন বাসযোগ্য হয় এবং সুন্দর সুস্থভাবে তারা যেন বেঁচে উঠতে পারে। ৯ আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করে দুর্বৃত্তরা। পরদিন থেকেই ভারত জুড়ে শুরু হয় নাগরিক আন্দোলন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এবার রাশিয়ান গণমাধ্যমের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি রুশ গণমাধ্যম ভুল তথ্য ছড়িয়ে জনমতে প্রভাব ফেলছে। এরই মধ্যে আরটির 2 কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভ, ওয়াশিংটন ও তার পশ্চিমা মিত্রদের সহযোগিতা পেলেও একাই লড়ে যাচ্ছে মস্কো। সব বাধা বিপত্তি দূরে ঠেলে পরাক্রমশালী নেতার মতো হুঙ্কার দিয়ে তিনি একাই লড়ে যাচ্ছেন গোটা পশ্চিমাদের বিরুদ্ধে। তবে পশ্চিমারা একের পর এক কাঁটা যেন বিছিয়েই রাখছে মস্কোর চলতি পথে। এরই ধারাবাহিকতা এবার রাশিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র। বিশেষ করে এবার পশ্চিমারা সরাসরি আঙুল তুলেছে রুশ গণমাধ্যমের দিকে। তাদের দাবি, ভুল তথ্য ছড়িয়ে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটারদেরকে প্রভাবিত করছে মস্কো। আর এর পেছনে বড় ধরনের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় রুশ সরকার। ইতোমধ্যে রুশ সরকার পরিচালিত গণমাধ্যম আরটির 2 কর্মকর্তার বিরুদ্ধে এনেছে ঘোরতর অভিযোগ। গণমাধ্যমটির 2 কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচার ও বিদেশি সরকারের গুপ্তচর হিসেবে কাজ করেন বলে দাবি জানায় বাইডেন প্রশাসন। ওই 2 ব্যক্তি ছাড়াও আরও 4 জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের 2 জন আইনজীবী জানান, অভিযুক্ত 2 জন নিজেদের স্বার্থ হাসিল করে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে বিচ্ছিন্নতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চায় এবং আসন্ন নির্বাচনে ভোটারদের মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করতে চায়। নাদিম মারজান, সময় সংবাদ। এবার খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের সেরা অর্জন। এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আসন্ন ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও ভালো করা সম্ভব। পাকিস্তান থেকে দেশে ফিরে এমন মন্তব্য করেছেন নাজমুল হোসেন শান্ত। ড্রেসিং রুমে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভূমিকার প্রশংসা করেন টাইগার অধিনায়ক। রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের সিনিয়র ক্রিকেটার সাকিব কিছুটা অস্বস্তিতে থাকলেও দলের সব ক্রিকেটার তার পাশে আছেন বলেও জানান শান্ত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন মুহূর্ত একেবারেই বিরল। মুখে চওড়া হাসি আর হাতে সোনালী ট্রফি নিয়ে উপস্থিত টাইগার অধিনায়ক। ঐতিহাসিক পাকিস্তান সিরিজের পর দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তাদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালকরা। ফুল দিয়ে শান্ত লিটনদের বরণ করে নেন তারা। পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ক্রিকেট দল। কদিন বাদেই ভারত সফর, এরপর ঘরের মাঠে আতিথ্য দিতে হবে প্রোটিয়াদের। উঠতে থাকা টাইগাররা এখন এই 2 সিরিজেই দারুণ কিছু করতে আত্মবিশ্বাসী। প্রত্যেকটা ম্যাচই যখন আমরা খেলি, প্লেয়ারদের মধ্যে ওই বিশ্বাসটা এখন আছে যে আমরা জেতার জন্য খেলছি। খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি, তাহলে আমার বিশ্বাস যে আমরা সামনে 2টা সিরিজও ভালো করব। কোচিং স্টাফের বিদেশি সদস্যরা ছিলেন না এই বহরে। একমাত্র ব্যতিক্রম হাথুরুসিংহে, যার দলের সঙ্গে আসার কারণ বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। নিজের ভবিষ্যৎ নিয়ে সবুজ সংকেত পেলে অস্ট্রেলিয়া গিয়ে ছুটি কাটিয়ে ফিরবেন আগামী 12ই সেপ্টেম্বর। তার আগে এই লঙ্কানকে নিয়ে প্রশংসা বাক্য শান্তর কণ্ঠে। প্লেয়াররা খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল। প্রপার প্ল্যান, প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল। একমাত্র সদস্য হিসেবে এদিন দলের সঙ্গে আসেননি সাকিব আল হাসান। দোহা হয়ে লন্ডনে গেছেন এই অলরাউন্ডার। সেখানে 9 সেপ্টেম্বর সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলবেন কাউন্টি। এরপর 15 তারিখ ভারতে যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। সাকিব না এলেও সাকিবের নামে মামলার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান ক্রিকেটাররা। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন। বাট হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। করাচি থেকে দোহা হয়ে প্রথম ধাপে 15 সদস্য আসেন দেশে। আরেক বিমানে কাতার হয়ে 6 সদস্য পা রাখে রাত 2:30টার দিকে। দিন 4 বিশ্রাম শেষে হোম অফ ক্রিকেটে ন্যাশনাল টিমের চলমান ক্যাম্পে যোগ দেবেন তারা। এরপর 15 তারিখ ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে জয় তুলে নিতে চায় লাল সবুজ বাহিনী। অন্যদিকে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে হারাতে চায় ভুটান। থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। 2016 সালে থিম্পুতে ভুটানের বিপক্ষে হারের পর কালো অধ্যায় নেমে আসে দেশের ফুটবলে, যার কারণে প্রায় 2 বছর আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। 8 বছর পর আবারও একই ভেন্যুতে ভুটানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজ বাহিনী। এবারও আছে বেশ কিছু সমীকরণ।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184তম, 2 ধাপ এগিয়ে 182-তে আছে ভুটান। আগামী বছরই আছে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের 3য় রাউন্ডের খেলা। ভুটানকে হারালেই র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সেই ক্ষেত্রে বাছাই পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে জামাল ভুঁইয়ারা। প্রতিপক্ষ ছাড়াও এই ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে ভুটানের কন্ডিশন। ম্যাচ ভেন্যু সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে হওয়ায় শ্বাস নিতে সমস্যা হতে পারে বাংলাদেশের ফুটবলারদের। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। আমরা এখানে 2টি ম্যাচেই জয়ের জন্য এসেছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। ভুটানের ফুটবলারদের মতো আমরা মৌসুমের মাঝামাঝি সময়ে নেই। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে। তবে আগামী বছরের ম্যাচগুলোর জন্য এই উইন্ডো খুবই গুরুত্বপূর্ণ। খুব কঠিন ম্যাচ অপেক্ষা করছে। বাংলাদেশকে ভয় না পেতে শিষ্যদের বার্তা দিয়েছেন ভুটানের কোচ। হোম কন্ডিশনের পুরো সুবিধা নিয়ে বাংলাদেশকে হারাতে চায় স্বাগতিকরা। বাংলাদেশ খুব গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছে। তারা সাফ অনূর্ধ্ব 20 জিতেছে এবং তাদের দেশে রাজনৈতিক বিপ্লব হয়েছে। ফুটবলাররা সেখান থেকেও অনুপ্রাণিত হবে। অবশ্যই তারা কঠিন প্রতিপক্ষ, কিন্তু এটা আমাদের ঘরের মাঠ। আমি ছেলেদের বলবো, ভয় পেও না, প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানাও। পরিসংখ্যানে ভুটানের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। 14 ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় 11টি, মাত্র 1টিতে জিতেছে ভুটান, আর 1 ম্যাচ হয়েছে ড্র। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। পদত্যাগের আলোচনার মধ্যেই আজ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার। মেয়াদ শেষের আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারে আউয়াল কমিশন। ছাত্র গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি আজ। হতাহতদের স্মরণে শহীদী মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। এবং বিক্ষোভের মুখে ছুটির পর আজ খুলছে পোশাক কারখানা। যোগ দিয়েছেন শ্রমিকরা, নিরাপত্তা জোরদার। প্রভাব পড়বে না বেতন পরিশোধে, জানিয়েছে বিজিএমইএ। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।